মানে কি? অব্র হাসতে হাসতে বলে। সুইসাইড মানে আত্মহত্যা। অব্র, সুইসাইড মানে যে আত্মহত্যা তা আমিও জানি, কিন্তু কি করে সম্ভব তা? হয়তো আমার উপর রাগ করে আমি শাসন করেছিলাম কিনা। আচ্ছা, রেনু কি তোমাকে কিছু বলে গেছে কোথায় গেছে? না তো। এই ঘটনার সাথে সাথেই রেনু উধাও হয়ে গেল, তোমার সন্দেহ হয় না ব্যাপারটা নিয়ে? সন্দেহ করে কি করব? তুমি তো আগে স্টেপ নিতে পারতে, সবকিছু শোনার পর রেণু খালাকে পুলিশে দিতে পারতে। তা তো তুমি করনি। আর রিপোর্টে বলছে সুইসাইড। তো কাকে সন্দেহ করব? কাউকে না। রেনুকে পুলিশে দিলে তুমি শুভ্রর ব্যাপারে ফেঁসে যেতে অব্র, আবার ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারেও। হ্যাঁ, দোষ করলে শাস্তি তো আমারও প্রাপ্য। অব্র, যা কিছু হয়েছে ধীরে ধীরে ভুলে যাওয়ার চেষ্টা করো বাবা, কিছুদিন পর পর না হয় আবার নতুন করে। তুমি পেরেছিলে নতুন করে? অব্র, আমার তো বাঁচার অবলম্বন ছিল তোমরা 3 ভাই বোন। আমারও আছে কি আছে? অবলম্বন। কোথায় তোমার অবলম্বন শুনি? আমার ভেতরে। বসন্ত পেরিয়ে আবার বসন্ত এসেছে। কৃষ্ণচূড়া গাছ আবার রক্তাভ রং ধারণ করেছে। পথ ছেয়েছে লাল গালিচায়। 2 বছরেরও বেশি সময় কেটে গেছে। অব্রর এই ছন্নছাড়া ভাবের জন্য অর্পি এখানেই রয়ে গেছে। এখন তো আগলে রাখার মতো রেণুখালাও নেই, অবন্তীও নেই। দ্বিতীয় বিয়ের কথা অব্রর কানে তোলাই যায় না। অব্র আর ব্যবসাও দেখে না, সারাদিন বাড়িতে থাকে না। ওর সেই পুষ্পকুঞ্জে সময় কাটায় সব সময়। বাচ্চাদের নিয়ে হেসে খেলে সময় পার করে দেয়। অব্র বেশ অনেকক্ষণ অর্পির পায়ে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। কোনো কথা নেই। অর্পি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, অব্র, তুই সারাদিন কই থাকিস বলতো? বাচ্চাদের সাথে। বাড়িতেই তো কত বাচ্চা আছে। আমার রেহান আর রেহাব আছে, অর্ণের অর্থী আর অর্ক আছে। ওদের সাথেই তো সময় কাটাতে পারিস। খামোখা অন্যের বাচ্চার সাথে সময় কাটাতে হবে কেন তোর? ইচ্ছে। আজ সকালবেলা থেকে অব্রর বেশ তাড়া সব কিছুতে। নতুন সাদা পাঞ্জাবি পাজামা পরে বেরিয়েছে। আতরের গন্ধে মোমো করছে চারপাশ। চোখে চিকন করে সুরমা পড়েছে। অব্রের এই সাজসজ্জা বাড়ির কারোরই ভালো ঠেকছে না। অর্ণি জিজ্ঞেস করেই বসে। এইভাবে কোথায় যাচ্ছিস? অব্র মুচকি হেসে বলে, কাজ আছে। ফিরবি কখন? জানি না। অর্পি তখন নিজ রুমে ক্লাবের বান্ধবীদের সাথে তাস খেলতে ব্যস্ত। অর্ণি রুমে এসে জিজ্ঞেস করে, অর্পিপু, অব্রকে দেখেছ আজ? হ্যাঁ, দেখলাম তো একটু আগে। কেন, কি হয়েছে? জানি না, আচার আচরণ বেশভূষা তো সুবিধার ঠেকছে না। সুইসাইড করে ফেলে যদি? করুক। বলে অর্পি আবার তাসের কার্ডগুলো দিকে মনোযোগ দেয়। অর্ণি হাত ধরে অর্পিকে টেনে আনে খেলার আসর থেকে। অর্পিপু, তুমি সত্যি করে বলো তো, অবন্তীর কেস তুমি সুইসাইড কি করে প্রমাণ করলে? কি সব যাতা বলছিস? ও তো সুইসাইড করেছে। অবন্তী যে সুইসাইড করেনি তা আমার আর তোমার চেয়ে ভালো কেউ জানে না। আমি কি জানি? আমি কিছু জানি না। তুই কিছু জেনে থাকলে সেটা তোর ব্যাপার। তুমি এইভাবে সবকিছু অস্বীকার করতে পারো না? সবকিছু গন্ডগোল পাকিয়ে বাবার কাছে ফাঁসিয়ে দিয়েছিলে তুমি আমাকে। আবার তো আমিই বাঁচিয়েছি। বাবাকে বুঝিয়েছি, বলেছি তোকে মাফ করে দিতে। আর গন্ডগোল আমি পাকিয়েছিলাম। গন্ডগোল তো পাকিয়েছিল। তুমি রেণু খালাকেও কিছু করেছো তাই না? না রে, বেচারি রেণু খালা। কিন্তু সত্যি বলতে এই অবন্তীর রিপোর্টে সুসাইড কেন দেখাচ্ছে এই ব্যাপারটা আমি আজও বুঝিনি। তার মানে ওই রিপোর্ট তুমি চেঞ্জ করাওনি? আরে না রে। তাহলে? তাহলে আমি বলি। অব্রর গলার স্বর পেয়ে ওরা দুজনেই চমকে ওঠে। পেছনে তাকিয়ে অব্র দেখে যত না চমকায় তার চেয়ে বেশি চমকায় অব্রর এক কোলে লাল টুকটুকে পাঞ্জাবি পরা কাউকে দেখে। হাতে এক টুকরো লাল আপেল, একটু পরপর খরগোশের মতো ছোট ছোট কামড় বসাচ্ছে তাতে। আর এক কোলে টুকটুকে লাল ফ্রক পরে অব্রর কাঁধে ঘুমিয়ে পড়া মেয়েটাকে দেখে অর্পি নিজের কৌতূহল আর ধরে রাখতে পারে না। অর্পি অবাক হয়ে বলে, ছেলেটা তো হুবহু। আমার চেহারা পেয়েছে। হ্যাঁ, ছোটবেলায় একদমই এমন ছিলি তুই। বড় হয়ে ও একদমই আমার মতোই হবে। আর আমার মেয়েটা ওর মায়ের মতো ঘুম কাতুরে হবে। এ কথা বলে অব্র ওদের দুটো চুমু খায়। কোথা থেকে ধরে এনেছিস এদের? ওদের মাকে শুনি। তুই আমাদের লুকিয়ে আবার বিয়ে করিসনি তো? ওরা কে ঠিক করে বল। ওরা আমার রাজপুত্র আর রাজকন্যা। অর্পি এবার বেশ রেগে যায়। অভ্র, হেয়ালি না করে ঠিকঠাক বল এরা কে? আমি নীলাভ্র। তুমি কে?
অব্র উত্তর দেবার আগে এক কামড় আপেল মুখে দিয়ে বুড়ো কুচকে গোমরা মুখে ভাঙা কথায় উত্তর দেয় অব্রনীলের কোলে থাকা নীলাভ্র। ওটা তোমার বড় পিপিমুনি নীলাভ্র। পাপামণি, পাপামণি, পিপিমণি, মামণি, নীলামণি, অ্যাপেলমণি। বলে হাসতে হাসতে নীলাভ্র অব্রর গালে চুমু খায়, খেয়ে আবার আপেল মুখে দেয়। কিসের পিপিমণি? কার না কার বাচ্চাকে ধরে এনেছিস? মামুনি, নীলমণি, এপেলমণি কি সব বলছে ও? কোথায় ওর মামুনি? নীলামণি হচ্ছে এই যে আমার অন্য কোলে ওর বোন নীলাদ্রিতা, আর নীলাভ্র আমার মতো আপেল খোর, তাই আপেলকে আদর করে অ্যাপেলমুনি বলে। আর ওর মামুনি? ওদের মাকে দেখবি তুই অল্পিপু, ভয় পাবি না তো? ভয়ের কি আছে? ভয় পাবে না বলছেন অর্পি আপু। এ কথা বলে রুমে ঢুকে অবন্তী। সাদা শাড়ি, লাল পাড় পরনে, লাল আঁচল দিয়ে বড় করে ঘোমটা টেনে রেখেছে। ঘোমটা ফেলে হাসতে হাসতে অবন্তী বলে, আমার এই পোড়া মুখে পোড়া হাসি দেখেও ভয় পাবে না, এই আমি বিশ্বাস করতে পারছি না অর্পি আপু। অর্পে আটকে ওঠে অবন্তীকে দেখে। পোড়ার ছাপ এখনো মুখে হাতে আসে। আগের মতো সেই সুন্দর মুখ, মুখশ্রী কোনোটাই আর নেই। চামড়ার শুধু ছোপ ছোপ পোড়া দাগ। এটা কি করে সম্ভব? তুমি তুমি বেঁচে আছো কি করে? তাহলে ওই লাশ, ওই পোস্টমর্টম রিপোর্ট? অব্র উত্তর দেয়, তুই কি মনে করিস তুই একাই চালাক? আমাদের মাথায় কোনো গেলু নেই? হ্যাঁ, মানছি তুই সুপার ট্যালেন্টেড, কিন্তু হালকা পাতলা ঘেলু আল্লাহ তাআলা আমাকেও দিয়েছেন। মনে রাখিস সরপিপু, আমি শুভ্রনীল নই, আমি অভ্রনীল। হঠাৎ শুভ্রর কথা উঠছে কেন এর মধ্যে? সেটা তো আমাদের চেয়ে আপনারই ভালো জানার কথা, তাই না অর্পি আপু? যাই হোক, আমাকে দেখে বেশি ভয় করলে বলবেন, আমি ঘোমটা দিয়ে মুখ ঢেকে ফেলবো। আমি শুভ্রর ব্যাপারে কিছু জানি না। কিন্তু আমরা জানি। ব্যাপার না অর্পিপু, তুই আমাদের সব না বললেও পুলিশের 3rd ডিগ্রি পেলে এমনি হরহর করে সব বলে দিবি। কিন্তু হাজার হলেও তুই আমার বোন। আমার একটাই সমস্যা, আমি তোদের মতো স্বার্থপর কোনোদিনও হতে পারিনি। তাই আজও চাই ভালোই ভালোই সবকিছু নিজেই স্বীকার কর, তাহলে অন্তত 3rd ডিগ্রি পড়বে না তোর ওপর। আর আমি বাবার মতো না যে সব জেনে শুনে সবাইকে মাফ করে দেবো শুধুমাত্র ফ্যামিলির রেপুটেশন আর বিজনেসে ইফেক্ট পড়ার ভয়ে। বল বল, সব বলতে শুরু কর, কুইক। অব্র, তুই কি পাগল হয়ে গেলি? আমি পাগলি। শুভ্রকে কি করে রাজি করিয়েছিলি বল? কি ব্যাপারে রাজি করব আমি ওকে? আমাকে খুন করার ব্যাপারে। কি যাতা বলছিস? আর তুই যে যাতা কাণ্ড একটার পর একটা ঘটিয়েছিস, তোর কি মনে হয় আমার সেদিন ক্লাবে ড্রাগসের হাই ডোজ, হুট করে অসুস্থ হয়ে পড়া, বমি করার পরও নিশা না কেটে যাওয়া, হুট করে শুভ্র উদয় হওয়া, শুভ্র মারা যাওয়া সবই কাকতালীয় ছিল? অবশ্যই কাকতালীয় ছিল না। আর পরের বার তুই তো আমার সবকিছু, আমার শেষ সম্বলে হাত দিয়েছিলি। মেরে ফেলতে চেয়েছিলি আমার ফুটফুটে দুটো বাচ্চাকে পৃথিবীর আলো দেখার আগেই। অব্র ভাই, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি তো দেশেই ছিলাম না। অর্ণের হয়তো এসব করেছে। তুই ভুল বুঝছিস আমাকে। অর্ণের নাম নেয় অর্ণে চেঁচিয়ে ওঠে, বাহ অর্পিপু, কি সহজে আমার নাম বলে দিলি, তাই না? তোর আসলে তুলনা হয় না রে। সব সময় শুধু আমাকে কেন ফাঁসিয়ে দিস তুই? সব কিছুর মাস্টারমাইন্ড তো তুই ছিলি। অনেক জোরাজোরির পর অবশেষে অর্পি স্বীকার করতে বাধ্য হয়। সে বলতে শুরু করে, হ্যাঁ, সবকিছু আমিই ঘটিয়েছি। অব্র ছোট থেকেই আমার কাছে থাকতো। আহমেদের সাথে বিয়ের পর আহমেদ আমাকে প্রায় বলতো আমি বেকার বেকার খাটছি অব্রর জন্য। বাবা তো সব ওকেই দিয়ে দেবে, আর আমাদের সারা জীবন ওর চাকর হয়েই থাকতে হবে। আমিও জানতাম বাবা সবচেয়ে বেশি ওকেই ভালোবাসে। বাবার সব টেনশন যেন ওকে নিয়েই ছিল। আমরা দু বোন যেন কিছুই ছিলাম না বাবার কাছে। মা যদিও আমাদের তিনজনকে সমান ভালোবাসতো, কিন্তু অভ্র আসার পর বাবা আমাদের প্রতি গুরুত্ব কমিয়ে দিয়েছিল। বড় হয়ে বুঝতে পারলাম বাবার ইচ্ছা সবকিছুই অভ্রকে দেবার। আমাদের দু বোনের কপালে জুটবে যথাসামান্য। এজন্য আমিও ধীরে ধীরে আহমেদের কথায় গুরুত্ব দেই। আমি ইচ্ছে করে অভ্রকে কোনো শাসন করতাম না, ওকে ওর মতো ছেড়ে দিয়ে রেখেছিলাম। আমি জানতাম অভ্র একটু বেয়াড়া, তাই এই সুযোগেই কাজে লাগাতে চেয়েছিলাম। আমি আহমেদ প্রায় প্রতিদিন ক্লাব পার্টি এসবই করতাম, আর ফিরে অভ্রর সাথে গল্প জুড়ে দিতাম।
এসবে খুব মজা, এটা ওটা। ও তখন টিনেজার, অবশ্যই এসব শুনে শুনে ওর আগ্রহ বাড়তো। ও ধীরে ধীরে ড্রিঙ্কস, ড্রাগ, পার্টি, জুয়া এসবে আসক্ত হয়ে গেল। এভাবে আমি চেয়েছিলাম অভ্রকে বাবার কাছে অযোগ্য প্রমাণ করতে, যাতে করে ব্যবসার ভার ওকে না দিয়ে জামাইকে দেয় বাবা। পরে বুঝলাম এত অল্পতে কাজ হবে না। দেশে ফিরলে বাবা যদি ওকে রিহ্যাবে দেয়, ও তো ঠিক হয়ে যাবে। তাই যা সিদ্ধান্ত নেবার নিয়ে নিয়েছিলাম আমরা। অভ্র দেশে ফেরার আগে আমি প্রায় দেশে আসতাম। কাজে, বেড়াতে বা শ্বশুরবাড়ি যেতে বিভিন্ন কাজেই আসা পড়তো আমার। আমি লক্ষ্য করতাম আমাদের বাড়ির গেট থেকে কিছু দূরে কেউ মাঝে মধ্যেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, বসে থাকে। অন্যরা কেউ খেয়াল না করলেও এ ব্যাপারটা আমার চোখে পড়ছিল। আমি একদিন নিজে থেকে ওর সাথে কথা বললাম, বলে জানতে পারলাম ও শুভ্রর ঘটনা নিয়ে যেবার গ্রামে ঝগড়া হয়েছিল, সেবার আমি আর অর্ণিও গেছিলাম বাবা রেণু খালার আর অভ্রর সাথে। ওরা ছোট হলেও আমি বেশ বড় ছিলাম তখন, তাই আমি এবার কথা বলে সহজেই বুঝতে পেরেছিলাম এই সেই শুভ্র। ওর সাথে কিছুক্ষণ কথা বলে জানতে পারলাম ও এখনো মনে করে রেণু খালা আমাদের বাবার দ্বিতীয় স্ত্রী, আর অভ্র ওর সৎ ভাই। ও রেণু খালাকে মাঝে মধ্যে দূর থেকে দেখতে আসতো। সবসময় দেখা পায় না, তবে মাঝে মধ্যেই দেখা পায়। আমি বললাম বাড়ির ভেতরে চলো, কাছ থেকেই দেখবে। কিন্তু না, ও যেতে নারাজ। ওর মা টাকার জন্য ওকে ছেড়ে গেছে। ওর মা লোভী, ও ঘেন্না করে মাকে, অভ্রকেও। এসব বলতে শুরু করলো। আমি আর সেদিন ওর ভুল ভাঙাইনি। ফিরে গিয়ে আহমেদের সাথে আলোচনা করলাম ব্যাপারটা। আহমেদ বলল ওর এই রাগকেই আমাদের কাজে লাগাতে হবে। আমিও পরের বার গিয়ে উস্কে দিলাম শুভ্রকে, অভ্রর জন্যই তোমার মা তোমাকে ছেড়েছে, আমার বাবাকে বিয়ে করেছে। ওকে কত ভালোবাসে, তোমার কথা একবার মনেও করে না। তোমাকে সারা জীবন লাথি ঝাঁটা খেয়ে বড় হতে হয়েছে, আর অভ্রকে দেখো বিদেশ পাঠিয়ে লেখাপড়া করাচ্ছে। এভাবে ধীরে ধীরে শুভ্রর মন বিষিয়ে দিয়েছিলাম আরো বেশি করে অভ্রর প্রতি। শেষ পর্যন্ত রাজিও করাতে পেরেছিলাম অভ্রকে খুনের ব্যাপারে। অভ্র দেশে ফেরার পর থেকেই শুভ্র ওকে ফলো করছিল, আর অভ্র দেশের নতুন বন্ধুদের মধ্যে একজনকেই শুভ্র ঠিক করেছিল যে অভ্রর খুব ক্লোজ হয়ে উঠবে সহজেই, আর অভ্রকে সেদিন অতিরিক্ত ড্রিঙ্ক করাতে বাধ্য করবে, আর ড্রাগসের ডোজও চেঞ্জ করে দেবে। আর অভ্র নেশার ঘরে ড্রাগস করতে গিয়ে নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে আর সোজা ওপারে চলে যাবে। প্ল্যান এমনই ছিল, কারণ অভ্রর নেশা করার অভ্যাস ছিলই। তাই এটাকে কেউ মার্ডারের চোখে দেখতই না। ঠিকঠাকই হয়েছিল সবকিছু, কিন্তু অভ্র বিপত্তি ঘটায় মাঝপথে এসে বমি করে। বেশ কয়েকবার বমি করে ওর নেশার ঘোর প্রায় একদমই কেটে যায়। কিন্তু শুভ্রর যে ওর প্রতি এত রাগ তা আমিও জানতাম না। ও পিছু পিছু ওকে ফলো করেই যাচ্ছিল। বমি করে অসুস্থ হলেও নেশার ঘোর কেটে গেছে দেখে শুভ্র পানি, মেডিসিন দেওয়ার নাম করে এবার এগিয়ে যায়। হাই ডোজের ঘুমের ওষুধ, মেডিসিন আর পানিতে কিছু ড্রাগস মিশিয়ে দেয়। অভ্র বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ায় ওসব কিছুই বুঝতে পারেনি, আর ওসব খেয়ে ওর আবার নতুন করে ঝিমুনি আর মাথায় যন্ত্রণা শুরু হয়। এই পর্যন্ত আপডেট শুভ্র আমাকে দিয়েছিল। কিন্তু এরপর যে কি এমন হলো অ্যাক্সিডেন্টের পরে, অভ্রর কাছ থেকে শুনি শুভ্র নাকি অভ্রকে বাঁচাতে চেয়েছিল। এই শুভ্র কাজের কাজ তো করতেই পারেনি, বরং গন্ডগোল পাকিয়ে নিজে অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হলো, অন্য একটা ফ্যামিলিকে এদের জন্য মরতে হলো। আর অভ্রর কি হলো, সামান্য চোট পেল, কই মাছের প্রাণ হলে যা হয়। কিন্তু অভ্র অ্যাক্সিডেন্টের পর বারবার বলছিল শুভ্র ওকে বাঁচাতে চেয়েছে। অভ্র নেশার ঘরে ড্রাইভ করতে পারছিল না বলে শুভ্র নিজে গাড়ি ড্রাইভ করে নিয়ে যেতে চেয়েছে। এসব শুনে আমি দুয়ে দুয়ে কিছুতেই চার মেলাতে পারছিলাম না। পরে অভ্রকে বারবার জিজ্ঞাসা করার পরে জানতে পারি আমার সোনার টুকরো মিশুকে স্বভাবের ভাই ওই কয়েক মিনিটের শুভ্রর সাথেও খুব সহজেই মিশে গিয়েছিল।
আর কথায় কথায় বলে দিয়েছে রেণুখালা তার মা না, মায়ের মতো, ওর মা মারা গেছে ইত্যাদি ইত্যাদি। আমার আর বুঝতে বাকি রইল না। এসব শুনে শুভ্র নিজের ভুল বুঝতে পেরে অব্রকে বাঁচাতে চাইছিল, কিন্তু পুরোটা বুঝে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। শুভ্র সুস্থ হলে সব বলে দিলে আমি শেষ, কিন্তু কোনোভাবে সন্দেহ যেন আমার ওপর না আসে, তাই আমি দেশেও আসিনি। অর্ণিকে বলেছিলাম শুভ্রকে যে কোনোভাবে শেষ করে দিতে, কিন্তু আমি যা চেয়েছিলাম কাজের কাজ তো কিছুই হলো না, বরং এই অবন্তী এলো বাড়িতে। শুভ্রর প্রোটেকশন আরো দ্বিগুণ বেড়ে গেল। রেণুখালা আর অবন্তী দুটোই ওর পেছনে পড়ে থাকতো সবসময়। অব্র সমস্ত বাজে নেশা ছেড়ে দিল, সব দায়িত্ব নিজেই বুঝে নিল। এর মধ্যে শুভ্রর ব্যাপারে অর্ণি বাবার কাছে ধরা পড়লো। আমি বুঝলাম সময় এখন আমার অনুকূলে নেই। কিছুদিন অপেক্ষা করতে থাকলাম সঠিক সময় আর সুযোগের। এরপর ভাবলাম অবন্তীকে সব জানানো দরকার। সব জানলেও নিশ্চয় স্টেপ নেবে। অব্রর বিরুদ্ধে আমার আর কিছু করতে হবে না। তাই আমি শুভ্রর ফুপুকে কিছু টাকা দেই আর অবন্তীকে সবকিছু জানাতে বলি। কিন্তু এতেও আমার ভাই সেদিনই বেরিয়ে কি করে যেন ভুলিয়ে ভালিয়ে পরের দিনের মধ্যেই অবন্তীকে নিয়ে এলো। তারপর আমি আবার অপেক্ষা করলাম। এরই মধ্যে অবন্তী আবার কি করে যেন রেণুখালার ব্যাপারে জানতে পারলো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ও কি শুধু রেণুখালার ব্যাপারেই জানতে পেরেছে নাকি আমাদের দু বোনের ব্যাপারেও। ও যেভাবে রেণুখালার কথা অভ্রকে বলে দিয়েছে, আমাদের কথা বলে দিলেও কপালে খারাপই আছে। সত্যি বলতে রেণুখালা অর্ণির সাথে সাথে আমাকেও কিছুটা সন্দেহ করত। বারবার বলতো ঘরে বাইরে শত্রুর অভাব নেই। অব্র হসপিটালে অ্যাডমিট হবার পর অর্ণি বাড়ি গিয়েছিল কিছু কাজে সম্ভবত। তখন বাড়িতে রেণুখালাকে কোথাও না দেখতে পেয়ে ওনার রুমে যায়। রুমে অব্রকে লেখা চিঠি দেখতে পায় অর্ণি। চিঠিতে রেণুখালা জানায় সে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, তাকে যেন কেউ কোনো দিন না খোঁজে। অর্ণি প্রথমে আমাকে জানায় ব্যাপারটা। আমি ওকে বললাম এই সুযোগে হাতছাড়া করা যাবে, চিঠি সরিয়ে ফেল তুই। আমি ভাবলাম এই সুযোগই আমাকে কাজে লাগাতে হবে। এবার সহজেই সব দোষ রেণুখালার ওপর দেওয়া যাবে। যেহেতু অব্র রেণুখালার ওপর প্রচণ্ড রেগে আছে, অব্র হসপিটালে ওকে নিয়ে ব্যস্ত সবাই। অবন্তী একবার না একবারের জন্য হলেও একা বাড়িতে আসবে, তাই আমি অর্ণিকে দিয়ে লোক ঠিক করাই। আমি জানতাম অবন্তী হয়তো রান্নাঘরে যাবে না, তাই কেরোসিনের ব্যবস্থা করে রাখতে বলেছিলাম। বাড়ি থেকে ফায়ার অ্যালার্ম, ফায়ার এক্সটিং সব সরাতে বলেছিলাম, কারণ অবন্তী মরলে আমার দুটো সুবিধা হতো। ও যদি আমাদের ব্যাপারে কিছু জেনেও থাকতো তার বলতে পারতো না, আর অব্র এমনিতেই রেণুখালার এত কিছু জানার পর মেন্টালি কিছুটা সিক হয়ে পড়েছিল। আর এই রেশ কাটতে না কাটতে অবন্তীর সাথে মার মতো কিছু হতে দেখে নির্ঘাত পাগলই হয়ে যাবে, এটাই আমি আশা করেছিলাম। ও একসাথে এত কিছু কোনো দিনও সহ্য করতে পারবে না। অব্র এবার বলতে শুরু করে। তোর বয়ান শেষ হলে এবার আমি বলতে শুরু করি। মেয়াই, বল। তোদের ইকুয়েশনে একটু ভুল হয়ে গিয়েছিল লাস্টবার। আমি রেণুখালার মুখ থেকে সবকিছু শোনার পর আর কাউকেই বিশ্বাস করতাম না। বিশ্বাস নামের কিছু যে আছে তাই আমি ভুলে গিয়েছিলাম। অবন্তী বাড়ি চলে যাবার পর অন্ডির হুট করে হসপিটালে আসা, আমার সাথে ভালো বিহেভ করা, কোনো কিছুই আমার ঠিক মনে হয়নি। এরপর আমি বাড়ি যেতে চাই না, অন্ডি আমাকে বারবার আটকাতে চাইছিল, অথচ আমি এতটাও অসুস্থ ছিলাম না। আবার রেণুখালার ফোন অফ পেয়ে কিছুটা সন্দেহ হয়। আমি বাড়ি ফিরে দেখি অবন্তীর জ্ঞান নেই, শরীরের অনেকটা পুড়ে গেছে। ওকে ওই অবস্থায় হসপিটালে নিয়ে যাই আমি। এদিকে আমাকে বাড়ি যাবার জন্য আটকাতে না পেরে অন্নি এটা ওটা বলে বাবাকে আটকানোর চেষ্টা করছে, সেটাও আমার চোখে এড়ায়নি। এই জন্য তোরা বেশ অনেক পরে ফিরেছিলি বাড়িতে। তুই চেয়েছিলি সবকিছু শেষ হবার পর ফিরতে, কারণ তুই ভেবেই দিয়েছিলি ওরকম পরিস্থিতি দেখে নির্ঘাত আমি সেন্সলেস হয়ে পড়বো বা সামলাতে পারবো না ব্যাপারটা। কিন্তু না, আমি সামলিয়েছি ব্যাপারটা। আর তোরা হয়তো জানিস না, এক সময় আমি প্রচুর সাইকোলজিক্যাল বই পড়তাম। কিছু সাইকোলজিক্যাল গেম আমিও খেলতে পারি। আমি অবন্তীকে অ্যাডমিট করিয়েই সোজা মর্গে চলে যাই। একটা বেওয়ারিশ লাশ চাই, তারা দিতে নারাজ। পরে আমি আমার সাইকিয়াট্রিস্ট রেহানা আপুকে বলি যেভাবে হোক আমাকে একটা পোড়া বেওয়ারিশ লাশের ব্যবস্থা করে দিতে।
উনি ডক্টর, ওনার কথা মর্গে হয়তো শুনবে, কারণ বেওয়ারিশ লাশ বেশিরভাগই মেডিকেল স্টুডেন্টসদের বোনসের জন্য বিক্রি করা হয়। লাশগুলো গরম পানিতে সিদ্ধ করে হাড় কালেক্ট করা হয়। আমি বললাম, আমি তো লাশের সাথে এত খারাপ কিছু করব না, কিনে নিয়ে ঠিকঠাক দাফন কাফনই করব। অন্য একটা মর্গে পাই মাস 4 পুরনো পোড়া বেওয়ারিশ লাশ, এবং লাশ পাওয়ার পর আমি তোদের হসপিটালে আসার জন্য ফোন করি। সবাইকে জানাই ওকে হসপিটালে এনেছিলাম আমি, কিন্তু হসপিটালে আনার আগেই মারা গেছে। যেহেতু হসপিটালে আনা হয়েছে, সো পোস্টমর্টেম করতেই হবে। এটাও আমার আর একটা চাল ছিল। আমি ইচ্ছে করে অবন্তীর একটা ভুয়া পোস্টমর্টেম রিপোর্ট করিয়ে দিই। ইচ্ছে করেই বলি মৃত্যুর কারণ যেন সুইসাইড আসে রিপোর্টে, কারণ আমি তখনও জানতাম না এসব আসলে কে ঘটিয়েছে। এই রেনু খালা, তোরা, বাবা সহ সবাইকেই আমার সন্দেহ হয়েছিল। আমি জানতাম পোস্টমর্টেম রিপোর্টে যদি মার্ডার আসে, তো যে আসল খুনি সে কিছুতেই বিচলিত হবে না, কারণ খুন যে করতে চেয়েছিল তার অবশ্যই শুধু প্ল্যান এ থাকবে না, প্ল্যান বিও থাকবে। অর্থাৎ পুলিশ কেস করলে কি করে ধামাচাপা দিতে হবে সে অবশ্যই সে প্ল্যান করে রাখবে। কিন্তু আমি তাদের প্ল্যান বি ভেস্তে দিলাম, নিজে প্ল্যান সি তৈরি করলাম, যে ব্যাপারে তারা কোনোদিন ভাবতেই পারেনি। আমি রিপোর্ট তৈরি করিয়ে নিলাম সুইসাইডের। আমি নিশ্চিত ছিলাম যে এই কাণ্ড ঘটিয়েছে সে অবশ্যই জানে এটা সুইসাইডাল কেস না, সো সে অবশ্যই বিচলিত হবে। সবার সামনে ঠিকঠাক থাকলেও মনে মনে এই ব্যাপারে ঠিকই সন্দেহ হবে। আর ওর পিপু, তুই ধরা দিলি। আমি পোস্টমর্টেম রিপোর্ট সবাইকে আলাদা আলাদা করে দেখিয়েছি, আর রিপোর্ট দেখে তুই সবচেয়ে বেশি ঘাবড়ে গিয়েছিলি। তা আমি বেশ ভালোই বুঝতে পেরেছিলাম। আমি তোকেই তারপর থেকে সবচেয়ে বেশি ফলো করতাম। আহমেদ ভাইকে যখন ফোনে এসব বলছিলি, আমি সব শুনে নিয়েছিলাম রে। কিন্তু আমি শুধু সময়ের অপেক্ষা করছিলাম, কারণ অবন্তী খুব অসুস্থ ছিল। ওর শরীরের প্রায় 30 ভাগই পুড়ে যায়। আমার বাচ্চারা অক্সিজেন পাচ্ছিল না ঠিক মতো। বাচ্চাদের জন্য ওর সার্জারি করতেও সাহস পাচ্ছিল না ডক্টর। আয়নায় মুখ পর্যন্ত দেখতে পারতো না। আমি ওর জন্য আলাদা বাড়ি ঠিক করলেও রেহানা আপু ওকে ওনার বাড়ি নিয়ে যায়। বাড়ির সমস্ত আয়না সরিয়ে ফেলা হয় ওর জন্য। আমি সারাদিন ওর কাছে বসে রইতাম, রাতেও চলে যেতাম বেলকুনি বেয়ে। প্রায় সারা দিন রাত ও কান্নাকাটি করতো আমার বুকে মাথা গুজে। এরপর আমাদের জীবনে নীলাভ্র আর নীলাদ্রিতা এলো। অমন্তের কান্না একটু হলেও কমলো, তবুও যখনই নিজের পোড়া চেহারার কথা মনে হতো, পোড়া হাতগুলো দেখতো, আবার কান্নাকাটি শুরু করতো। বাচ্চারা কাঁদলেই ভাবতো ওকে দেখে ভয় পেয়ে কাঁদছে। বাচ্চাদের কোলে নিতে চাইতো না। আমি সামলাতাম ওদের বেশিরভাগ সময়। এরপর ওর সার্জারি হলো। পুরো ঠিক না হলেও আগের চেয়ে কিছুটা ঠিক হয়েছে। অভ্র, এবার আমার মনে হয় কিছু বলার আছে। আপনাদের সবারই কৌতূহল একটাই যে আমি কি করে বুঝলাম রেণুকালার ব্যাপারটা, তাই না? আসলে অভ্র যেদিন আমায় সবটা খুলে বলে, সেই দিন আমার বেশ কিছু ব্যাপারে খটকা ছিল ওর কথার মধ্যে। আমি ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না, কারণ ওর সেই অকারণে মিথ্যে বলার অভ্যেস। ও এত বমি করলো অথচ নেশা কাটলো না, আবার হুট করে অভ্র চলে আসে। এই সব কিছু শুভ্রর হঠাৎই মিশন ক্যান্সেল হলো। তবুও আমাকে বললো না, সবকিছুই যেন কাকতালীয়। আমার কেন যেন বিশ্বাস হচ্ছিল না সেটা। সেদিন রাতেই আমি নিজেই ঠিক করি আমাকে কিছু খোঁজ খবর নিতে হবে। আমি শুভ্রর হেডকোয়ার্টার থেকে জানতে পারি ওর কোনো মিশন ছিল না। আমার সন্দেহ তখন আরো বেড়ে যায়। বারবার মনে হচ্ছিল অভ্র আবারও আমায় কোনো মিথ্যে বলছে না তো। আমি ওর সাইকিয়াট্রিস্ট রেহানা আপুর কাছে যাই, কারণ উনি তো ওর ডক্টর। হয়তো ডক্টরকে সব সত্যি বলেছে, কিন্তু আপু থেকেও জানতে পারলাম ওনাকেও অভ্র এইসবই বলেছে। আর আপু নিশ্চিত তার পেশেন্ট তাকে সত্যি বলেছে, কারণ বাবাও আপুকে এইসবই বলেছিল। আবার যে বিষয়ে সন্দেহ ছিল, আমি আপুকে সবগুলোই বলি। উনি বললেন তারও সন্দেহ আছে এইসব ব্যাপারে। আমরা বুঝতে পেরেছিলাম শুভ্রর ব্যাপারে খটকা আছে, কিন্তু কি খটকা তা আমরা বুঝে উঠতে পারিনি। এছাড়াও আপু আমাকে আরো একটা ব্যাপারে ইঙ্গিত দিয়েছিল, তা হলো রেণু খালা। উনি বলেছিলেন এই মায়ের চেয়ে মাসির দরদ বেশি, ব্যাপারটা কেমন একটু অন্যরকম না? আর অভ্র যে ওর মাকে মেরে ফেলেনি তা সবার প্রথম কেবলমাত্র দুজন বিশ্বাস করেছিল, অভ্র নিজে আর তোমাদের রেণু খালা। এই ব্যাপারটাও একটু চিন্তা করতে পারো। এরপর রেণু খালা যখন তার বসন্তের পুষ্প ধারণের কথা বললেন, আমি রেহানা আপুকে সেই কথাও জানিয়েছিলাম। উনিই আমায় বললেন হয়তো অভ্রই তোমার রেণু খালার সেই পুষ্প, অথবা অন্য কোনো পুষ্পের জন্য অভ্রকে ব্যবহার করেছে। আর এই দুটোর যে কোনো কারণেই উনি তোমার শাশুড়ি মাকে মেরে ফেলেন। উনি আমাকে পরামর্শ দেন অন্ধকারে ঢিল ছোড়ার। ঢিল গর্তে পড়লে পড়লো, না পড়লে কি আর করার, ক্ষমা চেয়ে নেব। কারণ বেশ অনেক যুক্তিই আমাদের ছিল রেণু খালার বিরুদ্ধে, কিন্তু আমাদের নিশানা ঠিক না হলেও ঢিল গর্তেই পড়েছিল। আমাদের আন্দাজ করা ব্যাপারে না হলেও রেণু খালা অন্য কারণে ঠিকই মাকে মেরেছিলেন।
অব্র মাথা নিচু করে বলে। রেনু খালাকে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। রেনু খালাকে তুই কোনো দিন পাবিও না অভ্র। কেন পাবো না শুনি? অর্ণি অব্রের হাতে রেণু খালার চিঠি তুলে দেয়। অব্রনীল, জানি আর কোনো দিন তুমি আমাকে আগের মতো ভালোবাসতে পারবে না। আমাকে খোঁজার চেষ্টা করো না, পাবেও না। হয়তো হয়তো শুকনো বকুলের মতোই পড়ে থাকবো ফুলের রেণু। যদি মনে করো পুলিশের ভয়ে পালিয়েছি, তবে সেটা তোমাদের ভুল। আর শুভ্রর ব্যাপারে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, অভিমান বলেও কিছু নেই। আমার তোমার প্রতি বিশ্বাস আছে আর থাকবে। অনাগত সন্তানকে নিয়ে সুখী হও। আফসোস ওদের মুখ দেখতে পারলাম না। ওদের অনেক আদর দেবার ইচ্ছা ছিল, পারলাম না। আমি আমার শুভ্রকেও শেষ দেখাটুকু দেখতে পারলাম না। আর হ্যাঁ, আমাকে কোনো দিনও ক্ষমা করো না। অব্র চিঠিটা পাঞ্জাবির পকেটে রেখে দেয়। অর্পি, অর্নি, মাহমুদকে পুলিশে দেওয়া হয়। তবে আহমেদ দেশের বাইরে থাকায় ওর ক্ষেত্রে কিছু জটিলতা রয়ে গেছে। কৃষ্ণচূড়া গাছের নিচে বসে রয় ওরা দুজন। কৃষ্ণচূড়া গাছ বেয়ে উঠে গেছে নীল অপরাজিতার লতা। অব্র সাদা পাঞ্জাবি পাজামা, অবন্তী লাল পাড় সাদা শাড়ি। ঠিক এমন বেশে কৃষ্ণচূড়ার পথ ধরে হাঁটার কথা ছিল ওদের। অভ্রনীল, হুম। একটা সত্যি করে বলবেন একটা কথা? না, মিথ্যে বলবো? আভার, আমি তো জানি তুমি কি প্রশ্ন করবে। এতদিন ধরে এতবার এই উত্তর দিয়ে যাচ্ছি, তবুও তোমার বিশ্বাস হয় না। হয়, তবু শুনতে ভালো লাগে। বিশ্বাস করো, তোমার এই চেহারায় আমার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। আমি ভালোবাসি আমার পরি বউ। আমার বউ আমার কাছে পরীর মতোই সুন্দর। হ্যাঁ, পুরাপুরির মতো। পরীরা কখনো পড়ে না, পরীরা আগুনের শিখায় তৈরি। আর আমাদের ভালোবাসা পোড়া ভালোবাসা, পুড়ে পুড়ে অঙ্গার হওয়া ভালোবাসা। অবন্তী বলতে শুরু করে। কৃষ্ণচূড়া শুধুই কি একটা ফুলের নাম, নাকি আবেগ মিশ্রিত কোনো রঙের নাম? আমার সাদা শাড়ির উপর রং, রক্ত রঙা পাড়, সেই পাড়েতে লুকিয়ে আছে তাহার ভালোবাসা অপার। ওই নয়নের ছোট্ট করিতে এক দিঘি জল, সেই জলেতেই বুঝি ছিল ভালোবাসা অতল। কৃষ্ণচূড়ার রঙেতে আজ ছেয়েছে সারা পথ, সেই পথেতে সেই রঙেতে শাড়িতে। আর মনেতেই ভাবি, মনে কি আজও পড়ে তোমার সেই দিনের শপথ? অব্র মুচকি হেসে বলে। সেদিনের সে শপথ, কৃষ্ণচূড়ায় রাঙানো সেই পথ। ভুলতে পারি পৃথিবী, ভুলতে পারি জগৎ। কি করে ভুলবো বলো আমার করা শপথ? এই জগতে খেয়ে আর আছে আমার পরিপূরক। আমরা দুজন দুজনার পরিণয়ের পরিপূরক। লাল টুকটুকে পাঞ্জাবি পরা নীলাব্র বুক পকেটে কিছু কৃষ্ণচূড়া কুড়িয়ে নিয়ে রেখে দেয়। আর লাল টুকটুকে ফ্রক পরা নীলাদ্রিতা অপরাজিতার লতার সবচেয়ে নিচের অপরাজিতা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। অবন্তীর খোপায় কৃষ্ণচূড়া গুজে দেয় অভ্রনীল। অবন্তীর এক হাত ধরে নীলাব্র, আর নীলাদ্রি হাত ধরে ওর বাবার। অবন্তীর জন্য হাত শক্ত করে ধরে অভ্রনীল। বসন্তের পড়ন্ত বিকেলে কৃষ্ণচূড়ার লাল গালিচায় ছাওয়া পথে সুদূর সামনে এগিয়ে যায় ওরা চারজন। অভ্র আর অবন্তীর হাত আজ পূর্ণতায় পূর্ণ। দু হাতে যেন কৃষ্ণচূড়ার দুটো লাল টুকটুকে পাপড়ি। পরিণয়ের পূর্ণতা যেন কৃষ্ণচূড়া হয়ে ফোটে প্রতি বসন্তে, আর বসন্ত আসে প্রতি মুহূর্তে।